আজকে আমাদের জেনারেল স্টাডিজের ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আমাদের যেটা চলছে সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি চলছে। ফিজিক্যাল জিওগ্রাফি, তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5। সো আজকে কন্টিনিউ করব। তার আগে তোমাদের কয়েকটা কথা বলি। তোমাদের ইতিহাসের অ্যানশিয়েন্ট হিস্ট্রির ডব্লিউবিসিএস মেইনসের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দিয়েছি। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। মেডিয়েভাল দিয়েছি। এই না। মেডিয়েভালটা কালকে দিয়েছি তো। ও মেডিভেলটাই দিলে, হ্যাঁ। মেডিয়েভাল দিয়েছি, অ্যানশিয়েন্টও দিয়েছি তো। হ্যাঁ, প্লেলিস্টে একটা পিডিএফ এর লিংক একটা আছে, ওখানে দুটোই দেওয়া আছে। হ্যাঁ, ওখানে দুটোই দেওয়া আছে। তো এটা পড়ার নিয়ম আমি বলে দিই। দেখো, এখানে দেখবে মোটামুটি ওই অ্যাপ্রক্স 200-র মতন কোয়েশ্চেন আছে দুটোতেই। তাহলে 200 কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমার সার্কেলটা কি হবে? আমার সার্কেলটা হবে 20 কোয়েশ্চেন পার ডে। ওকে, 20টা কোয়েশ্চেন পার ডে করলে আমি এই সার্কেলটাকে কত দিনে কমপ্লিট করতে পারবো? সাইকেলটাকে আফটার 10 ডেজ, আফটার এভরি 10 ডেজ। ইয়েস। তো শুনে রাখো, তোমাদের এই যে 24-এর প্রিলিমস যেটা রয়েছে না, এই 24-এর প্রিলিমসের আগে এরকম করে আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ওপরে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো দিয়ে দেবো। হ্যাঁ, সেইগুলোকে এই 10 ডেজের সাইকেলে কিন্তু পড়তে হবে। একদিনেই সবটা পড়তে যাবে না, একদিন সবটা পড়লে ব্রেনে ওটা রিটেন করবে, বুঝেছো? এই জন্য 10 ডেজের সার্কেলে করবে। 20টা কোয়েশ্চেন প্রতিদিন, অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকেও 20টা কোয়েশ্চেন প্রতিদিন, এবং মেডিভেল থেকেও 20 দিন। ঠিক আছে? এবার এই যেটা তোমাদেরকে দিয়েছি, এখান থেকে তোমরা যদি কিছু অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারবে যে আগামী বছর কি হতে চলেছে। তোমরা দেখবা যে এক বছর মেডিভেল থেকে 25-30টি কোয়েশ্চেন চলে আসছে, আবার পরের বছর গিয়ে সেখান থেকে 5টা থেকে 6টা কোয়েশ্চেন আসছে, আবার তার পরের বছর দেখবা 25টা থেকে 30টা কোয়েশ্চেন চলে আসছে, তার পরের বছর আবার দেখবা 5টা থেকে 6টা কোয়েশ্চেন হচ্ছে। সো 2023-এ কী পরিস্থিতি হয়েছিল সেইটা দেখেই কিন্তু আমরা যারা পড়াই আমরা সেটা ঠিক করি যে এইবার তাহলে কেমন ধরনের কোয়েশ্চেন কোন জায়গা থেকে আসার সম্ভাবনা রয়েছে। বুঝেছো? আবার যদি তোমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রি দেখো, সেখানেও দেখবো ওরকম করে দেওয়া আছে যে কোনো বছর 25-30টা কোয়েশ্চেন, কোনো বছর 4-5টা কোয়েশ্চেন। হ্যাঁ, তো এটা দেখেই একটা এক্সামিনারের একটা ট্রেন্ড বোঝা যায় যে কোন বছর কোন জায়গা থেকে কোয়েশ্চেন হবে। বুঝতে পারলে? সো এই জিনিসগুলোকে কিন্তু একটু মাথায় রেখো। কেউ কখন এই বিষয়টা অ্যানালিসিস করেছো যে দুটো পার্ট আমি দিয়েছি তোমাদের? হ্যাঁ, 23-এ তো দাদা মিডভেল আর এনশিয়েন্ট থেকে সেরকম কোয়েশ্চেন আসেনি, খুব কমই এসেছিল। এইটা দেখো, আমাদের মোটামুটি ধরো 2014 থেকে দিয়েছি আমি, 2014 থেকে 23 পর্যন্ত দেওয়া আছে। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন্স। তো ওইভাবে এটাকে দেখে নিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ কোন বছর কোনটাকে জোর দিতে হবে। ওটা আমি যদিও বলে দেবো, তবুও তোমরা একবার পারলে ওটাকে অবজার্ভ করো। আর এমসিকিউস কীভাবে পড়বে, প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউস কীভাবে পড়বে সেটা আমি বললাম। সেটা হচ্ছে 20 দিনের মানে ডেইলি 20টা করে কোয়েশ্চেন পড়বে, 10 দিনের সাইকেলে কমপ্লিট করবে, আবার সে রিপিট করবে, নাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, মনে রাখাটা জরুরি। আর আমি আগে বলেছি যে ডব্লিউবিসিএস এর 60% কোয়েশ্চেন কিন্তু কমন হয়। ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ার্স থেকেই চলে আসে, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে বটে, বাট চলে আসবে। সো এইগুলোকে মাথায় রেখে ওইগুলোকে পড়তে থাকো। ঠিক আছে? একটা কথা সবাইকে বলি আমি, যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারাও, আমাদের এখানে ব্যাচে মোটামুটি 130+ ছেলে মেয়ে আছে। সেইখানে আমি 30 জনকে নিয়ে লাইভ ক্লাস করছি। সো এটা কেন হচ্ছে, যার যা কাজ আছে সেগুলো সব বাদ দিলাম, কিন্তু 130 জনের মধ্যে 30 জনই ফ্রি আর বাকি 100 জনই ব্যস্ত, লাইভ ক্লাস করার সময় নেই, এমন ঘটনা কিন্তু আমার অন্তত বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। সো এটা নিজেরা দেখে নিও। হ্যাঁ, যতদূর তোমরা করবে ততদূর তোমরা রেজাল্ট পাবে। এটা মাথায় রেখো। আর মনে রেখো, কনসিস্টেন্সি যেন মেনটেন হয়। ঠিক আছে? মানে হুজুগ উঠলো বলে একটু চালু করলাম, আবার হুজুগ শেষ হয়ে গেল ছেড়ে দিলাম, এমন করলে কিন্তু হবে না। ওকে, আলটিমেটলি তোমরা কিন্তু সবাই সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছ সামনে। সো এটাকে একটু মাথায় রেখো। আর ক্লাসের এই
কম উপস্থিতি, এটা সত্যিই বেদনাদায়ক। ওকে, চলো আগের দিন আমরা কি পড়ছিলাম ভূগোলে একটু বলে ফেলো দেখি। প্রিভিয়াস ক্লাসে আমরা ভূগোলে কি পড়েছি? ডোয়ার্ফ প্ল্যানেট পড়ছি। বলেছি ডোয়ার্ফ প্ল্যানেট। ঠিক, ভূগোলে আমরা আগের দিন ওই প্ল্যানেটস পর্যন্ত পড়েছিলাম। এখন তারপর থেকে আমরা দেখব যে তারপরেও আরও কি কি বিষয় রয়েছে। ওকে, বেশ। দেখো, একটা বিষয় মাথায় রাখবে যে আমাদের এই জিনিসগুলো ভূগোলে আমরা যেগুলো পড়ছি এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি, এটাকে হেলাফেলা করার জায়গা নেই। চলো প্রথমেই দেখো, আমরা ডর্ফ পড়ার পরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাস্টেরয়েডস। হ্যাঁ, আজকের দিনে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে স্ক্রিনশট নেবে। হ্যাঁ, স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে পরে ক্লাসের শেষে এটাকে নোট ডাউন করবে। অ্যাস্টেরয়েডস, অ্যাস্টেরয়েডস কী জিনিস? অ্যাস্টেরয়েড হচ্ছে আমাদের সৌরজগতের সেই ছোট ছোট পাথুরে খণ্ড। হ্যাঁ, বা আমরা বলতে পারি ছোট ছোট, ছোট মানে আমরা হাতে নিয়ে ছুঁড়ে মারবো এরকম ছোট নয় কিন্তু। হ্যাঁ, মানে পৃথিবী মানে গ্রহ এবং উপগ্রহের তুলনায় এরা ছোট। হ্যাঁ, বাকি সেই রকম ছোট নয় যে আমরা এটাকে হাতে নিয়ে একে ওকে ছুঁড়ে মারলাম, এরকম নয়। ঠিক আছে, তাহলে এ ক্লাস অফ এ স্মল রকি অবজেক্টস অফ সোলার সিস্টেম অরবিটিং অ্যারাউন্ড দ্য সান found majorly between the orbits of Mars and Jupiter. Okay, scientists are of opinion that asteroids are parts of planets which exploded many years back. তাহলে অ্যাস্টেরয়েডস হচ্ছে সেই সমস্ত শিলাখণ্ডের সমূহ। অর্থাৎ কোন শিলাখণ্ড? যে শিলাখণ্ডগুলো আমাদের সৌরজগৎ যখন তৈরি হয় তখন তার যে র্যামন্যান্টসগুলো ছিল, তার সেই অবশিষ্ট অংশগুলো থেকেই এই জিনিসগুলো তৈরি হয়েছে। এবং বড় বড় খণ্ডগুলো যেগুলো ছিল সেগুলো বিভিন্ন গ্রহের রূপ নিয়েছে, তারা গ্রহের মতন সূর্যকে প্রদক্ষিণ করছে। আর এরা যেহেতু গ্রহের মতন এত বড় নয়, হ্যাঁ ছোট, তাই এরাও সূর্যকে প্রদক্ষিণ করছে। এরা উপগ্রহও নয়, মাথায় রাখবে অ্যাস্টেরয়েডস। ঠিক আছে, এবং এই অ্যাস্টেরয়েডসটা সব থেকে বেশি যদি আমরা কোথাও ফলো করি সেটা হচ্ছে মার্স অ্যান্ড জুপিটারের মধ্যে। অর্থাৎ মার্সের অরবিট আর জুপিটারের অরবিটের মাঝখানে আমরা অ্যাস্টেরয়েড বেল্টটাকে দেখতে পাই। এই জায়গা দিয়ে অ্যাস্টেরয়েডগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীদের মত হচ্ছে কি, সেটা তো বললাম যে যখন এগুলো সৃষ্টি হয়েছিল ওই মানে পার্টস অফ প্ল্যানেটস হুইচ এক্সপ্লোডেড মেনি ইয়ার্স ব্যাক, এগুলো গ্রহ, আমাদের যে গ্রহগুলো আছে সৌরজগতে সেই গ্রহেরই এক একটা অংশ। সেগুলো বহু বছর আগে এক্সপ্লোডেড হয়ে এগুলো তৈরি হয়েছিল। এবার কথা হলো দাদা, গ্রহ এক্সপ্লোডেড হয়ে কী করে তৈরি হয়? আমরা এর জন্য একটা টার্ম পড়েছিলাম না, জায়ান্ট ইম্প্যাক্ট বলে। জায়ান্ট ইম্প্যাক্ট। তো এই জায়ান্ট ইম্প্যাক্টের জন্য যা কিছু আমাদের সৌরজগতে, হ্যাঁ যা কিছু সৌরজগতে আমরা অবশিষ্টাংশ দেখব এই জায়ান্ট ইম্প্যাক্টসের জন্যই দেখব। অর্থাৎ কি, একটা ছোট্ট মাসের কাছাকাছি যদি একটা বড় মাস কখনো চলে আসে তাহলে সে তার গ্র্যাভিটির পুল দিয়ে সেই মাস থেকে কিছুটা অংশ বাইরে বের করে নিয়ে আসবে, আর সেগুলোই পরবর্তীকালে আবার ওইটাকে অরবিট করতে থাকবে। তো এটি এই জায়ান্ট ইম্প্যাক্টের ফলে এগুলো তৈরি হয়েছে। তাহলে অ্যাস্টেরয়েডসের পর চলে আসো মেটিওরয়েডস। নাও হোয়াট ইজ মেটিওরয়েডস? মেটিওরয়েডস হচ্ছে এমন কিছু অবজেক্ট যেগুলো স্পেসে আমরা দেখতে পাই, হ্যাঁ, দ্যাট রেঞ্জ ইন সাইজ ফ্রম ডাস্ট গ্রেনস টু এ স্মল অ্যাস্টেরয়েডস। অর্থাৎ এই ছোটো ছোটো অ্যাস্টেরয়েডসেরই ছোট ছোট অংশ। অর্থাৎ যদি বলি যে অ্যাস্টেরয়েড একটা বিগার ব্যাপার, মেটিওরয়েডস হচ্ছে তার থেকে একটু ছোট। ওকে, তাহলে অ্যাস্টেরয়েড হচ্ছে বড় বড় শিলাখণ্ড আর মেটিওরয়েড হচ্ছে তার থেকে ছোট ছোট শিলাখণ্ড। এগুলো কি করছে, এবং এটাকে বলতে পারো স্পেস রক্সও বলতে পারো। হ্যাঁ, মানে মহাকাশীয় পাথর খণ্ড এটাও বলা যেতে পারে মেটিওরয়েডস। মেটিওরয়েডসের আরেকটা ভার্সান হচ্ছে মিটিওরস। না হোয়াট ইজ মিটিওরস? দেখো, যে সমস্ত মেটিওরয়েডসগুলো মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, সূর্যকে প্রদক্ষিণ করছে, কোনো ব্যাপার না, যতক্ষণ তারা মহাকাশেই রয়েছে ততক্ষণ তারা মেটিওরয়েডস। যখনই সেই শিলাখণ্ড পৃথিবীর অভিকর্ষের টানে যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে পড়বে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মিটিওরস। ওকে, তাহলে আরও একবার বলো, অ্যাস্টেরয়েড হচ্ছে বড় একটা ব্যাপার, বড় বড় সাইজের ব্যাপার, আর মিটিওরয়েডস হচ্ছে ছোট ছোট ব্যাপার, মানে ওই অ্যাস্টেরয়েডসগুলো থেকে ছোট ছোট টুকরো। আর সেই মিটিওরয়েডস যখন পৃথিবীর অভিকর্ষের টানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে
তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মিটিওরস। তাহলে মিটিওরসে কি লেখা আছে এখানে, হোয়েন মিটিওরয়েডস এন্টার আর্থস অ্যাটমসফিয়ার অর দ্যাট অফ অ্যানাদার প্ল্যানেট, শুধু যে আর্থের অ্যাটমসফিয়ারেই এরা প্রবেশ করে তা নয়, অন্য গ্রহের অ্যাটমসফিয়ারেও প্রবেশ করে যেতে পারে, লাইক মার্স, অ্যাট হাই স্পিড, এবং তারা এতটাই মানে স্পিডে প্রবেশ করে, কারণ যেহেতু পৃথিবী বা মঙ্গল যখন তার গ্র্যাভিটি অনুযায়ী সেটাকে যখন টানবে, তখন বুঝতেই পারছো প্রচণ্ড বেগ তার থাকবে। আর যখন অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে যখন কোনো বস্তু আসবে, তাহলে সেটা তো আর থাকবে না, বাতাস এয়ারের সাথে তার যখন ঘর্ষণ হবে, সেই ঘর্ষণের ফলে সেটা ওইখানেই পুড়ে যায় অনেকটা। ঠিক আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত পৃথিবীর অ্যাটমসফিয়ারে বাইরের থেকে আউটার সাবস্ট্যান্স প্রবেশ করছে প্রতিনিয়ত, কিন্তু সেগুলো আমাদের সারফেসে মানে আর্থ ক্রাস্টে এসে, মানে আমাদের ভূপৃষ্ঠে এসে পতিত হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই অ্যাটমসফিয়ারে প্রবেশ করার সাথে সাথেই অ্যাটমসফিয়ারের বাতাসের সংস্পর্শে যখন সে আসছে, গতিবেগ প্রচণ্ড তার, সেই ক্ষেত্রে সেই জায়গায় সেটা পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এবং সেইগুলোকে দেখতে ফায়ার বলসের মতন লাগে। হ্যাঁ, ফায়ার বলস, এবং যাকে আমরা শুটিং স্টার্স বলি, অর্থাৎ তারা খসা বলি। ওকে, তো সেইগুলো হচ্ছে মিটিওরস। ওকে, তাহলে আরও একবার এই পর্যন্ত দেখো, অ্যাস্টেরয়েডস হচ্ছে বড় শিলাখণ্ড, তার থেকে একটু ছোট যারা, তারা হচ্ছে মিটিওরয়েডস। আর এই মিটিওরয়েডস যখন পৃথিবী বা অন্য গ্রহের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে তার গ্র্যাভিটির কারণে, তখন সেগুলো জ্বলতে থাকে বায়ুমণ্ডলের বাতাসের ঘর্ষণের ফলে, তখন সেইটাকে বলা হয় মিটিওরস। আর সেই মিটিওরস যখন মাটিতে এসে পড়ে, তখন সেটাকে বলা হয় মিটিওরাইট। তখন সেটাকে কি বলা হবে? মিটিওরাইট। তাহলে কি, হোয়েন আ মিটিওরাইট সারভাইভস আ ট্রিপ থ্রু দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড হিটস দ্য গ্রাউন্ড, ইট ইজ কল্ড মিটিওরাইট। অর্থাৎ মনে করো যে বিরাট বড় একটা শিলাখণ্ড, মানে ধরো এরকম একটা শিলাখণ্ড যার ডায়ামিটার হচ্ছে, ধরো আমি বললাম 5 কিলোমিটার, 5 কিমি ডায়ামিটারের একটা শিলাখণ্ড। তো সেই শিলাখণ্ড যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করলো, তখন সে মানে ক্ষয়ে জ্বলে পুড়ে ক্ষয়ে, মনে করো এরকম ছোট্ট একটা হয়ে গেল। মনে করো এখানে যদি বলি যে 500 মিটারের ডায়ামিটার, তো এই জিনিসটা যদি আমাদের পৃথিবীর পৃষ্ঠে এসে, অর্থাৎ আর্থ সারফেসে যদি এসে পড়ে, তখন সেইটাকে আমরা বলি হচ্ছে মিটিওরাইট। ওকে, আর এইরকম মিটিওরাইট আমরা কমই দেখতে পাই, কারণ মিটিওরাইট হওয়ার আগেই তারা ওই অ্যাটমসফিয়ারেই ধ্বংস হয়ে যায়। এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা বলো তো দেখি একবার। অ্যাস্টেরয়েডস, মিটিওরয়েডস, মিটিওরস অ্যান্ড মিটিওরাইট, ক্লিয়ার হয়েছে চারটে বিষয়? হ্যাঁ দাদা। ওকে, এরপর হচ্ছে কমেটস। দেখো, হোয়াট ইজ কমেটস? কমেটস হচ্ছে, ভালো করে বোঝো, যখন আমাদের ইউনিভার্স ক্রিয়েট হওয়ার পরে ধীরে ধীরে আমাদের সোলার সিস্টেম ক্রিয়েট হচ্ছিল। তো সোলার সিস্টেম যখন ক্রিয়েট হচ্ছে না, তখন সূর্য এবং সৌরজগৎ সৃষ্টি হওয়ার পাশাপাশি কিছু গ্যাস, কিছু রকস, কিছু ডাস্ট পার্টিকেল দূরে ঘুরছিল। তো সেগুলোই একটা সময় একটা জায়গায় এসে, হ্যাঁ, অর্থাৎ কমেটস মানে বলতে পারো যে ফ্রোজেন গ্যাস, রক অ্যান্ড ডাস্ট এর একটা মিশ্রণ, যেটাকে আমরা স্নোবল বলে থাকি, কসমিক স্নোবলস। ওকে, কমেট ইজ হোয়াট? কমেট ইজ কসমিক স্নোবলস, অর্থাৎ যেগুলো জমা হওয়া গ্যাস, রকস, ডাস্ট এই সমস্ত নিয়ে তৈরি হয়, এবং সেটাও সূর্যকে আস্তে আস্তে ঘুরতে থাকে, সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। এবার যখন এই কমেটসগুলো সূর্যর কাছাকাছি চলে আসে, তখন সেইগুলো হিট আপ হয়, গরম হয়ে যায়। গরম হয়ে গেলে সেই গ্যাসগুলো ধীরে ধীরে গ্যাসিয়াস অবস্থায় চলে আসে। মনে করো ফ্রোজেন গ্যাস যখন তাপ পাবে, ফ্রোজেন গ্যাস তাপ পেলে সেটা গ্যাসের অবস্থায় চলে আসবে, আর সেই সময় গ্যাস আর ডাস্টগুলো আলগা হতে থাকে। আর যখনই আলগা হবে, মনে করো এটা এরকম করে বনবন করে ঘুরছে, সূর্যকে প্রদক্ষিণ করে বনবন করে ঘুরছে। এখন যখনই সূর্যের একটু কাছাকাছি চলে আসলো, যখন এটা হিট পেলো, তখন এই জমা যে স্নোবলস, সেই স্নোবলসগুলো যখন ধীরে ধীরে গলতে লাগলো, তখন তার রকি ডাস্ট পার্টিকেলগুলো একটা বেগে চলবে এবং পেছনে তার কিছু ছুটতে থাকবে। এই জন্য দেখা যাবে যে এইটাকে দেখতে এরকম মনে হয়, তাতে একটা টেল তৈরি হয়ে যাবে, মনে করে এটা এদিকে ছুটছে। বুঝতে পারলে? তাহলে এটাকেই বলা হয় হচ্ছে কমেটস। তাহলে কমেটসটা কি একবার পড়ে নাও। কসমিক স্নোবলস অফ ফ্রোজেন গ্যাসেস, রক অ্যান্ড ডাস্ট দ্যাট অরবিট দ্য সান
when a comet's orbit brings it close to the sun, it heats up and releases gas and dust, forming a glowing head, যেটা দেখতে গ্লোয়িং লাগে, উজ্জ্বল লাগে দেখতে হেডটা, মাথাটা, অ্যান্ড দ্য টেইল দ্যাট ক্যান স্ট্রেচ ফর মিলিয়ন্স অফ মাইলস, এবং এই যে লেজটা, এই লেজটার দৈর্ঘ্য মিলিয়ন্স অফ মাইলস হতে পারে। ওকে, দিস ডার্টি স্নোবলস আর র্যামন্যান্টস ফ্রম দ্য আর্লি সোলার সিস্টেম, অর্থাৎ এটা আর্লি সোলার সিস্টেমেরই অবশিষ্টাংশ। ওকে, এবং সেটাও সূর্যকে প্রদক্ষিণ করছে, যেটাকে আমরা বলছি কমেটস। ওকে, বাংলায় কি বলবে এটাকে, কমেটসকে? ধূমকেতু। ধূমকেতু, ভেরি গুড। ওকে, তাহলে এই যে কসমিক সাবস্ট্যান্স, অ্যাস্টেরয়েডস, মিটিওরয়েডস, মিটিওরস, মিটিওরাইট অ্যান্ড কমেটস, আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। সো ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ ইট অ্যান্ড দেন পরে এটাকে নোট ডাউন করবে। সো মে আই গো টু নেক্সট স্লাইড? নোট ডাউন হয়ে গেছে, হ্যাঁ। ওকে, বেশ। এরপর আমরা দেখব দ্যাট ইজ এভলিউশন অফ লিথোস্ফিয়ার। হোয়াট ইজ লিথোস্ফিয়ার? দেখো, আমরা যদি আমাদের পৃথিবীকে দেখি, হ্যাঁ, এই পৃথিবীকে যদি আমি দেখি, এই পৃথিবীকে না আমি তিনটে পার্টে ভাগ করতে পারি, এই পৃথিবীকে তিনটে পার্টে ভাগ করতে পারি। হ্যাঁ, মানে একটা পার্টকে আমি বলবো লিথোস্ফিয়ার, একটা পার্টকে বলবো হাইড্রোস্ফিয়ার, একটা পার্টকে আমি বলবো অ্যাটমসফিয়ার। ওকে, অর্থাৎ লিথোস্ফিয়ার মানে যেটার মধ্যে রক থাকে, যেটা থেকে আমাদের মাটি তৈরি হয়, মানে মেইন মাস যার কাছে থাকে সেটা হচ্ছে লিথোস্ফিয়ার। আর হাইড্রোস্ফিয়ার মানে কি? হাইড্রোস্ফিয়ার মানে যেটা জলমণ্ডল। ওকে, তাহলে লিথোস্ফিয়ার মানে শিলামণ্ডল, আর হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল, আর অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। হ্যাঁ, তাহলে পৃথিবী এই তিনটে জিনিস নিয়ে তৈরি হয়েছে। পৃথিবীর মধ্যে এই তিনটে জিনিস আছে, পৃথিবীর মধ্যে মাটি আছে, পৃথিবীর মধ্যে জল আছে, পৃথিবীর মধ্যে বাতাস আছে। তাহলে এই লিথোস্ফিয়ার কি করে তৈরি হলো তার একটা কাহিনী এখানে দেখব। এর প্রিমর্ডিয়াল স্টেজের কথা যখন বলি, প্রিমর্ডিয়াল স্টেজ মানে প্রাচীন যুগের কথা, মানে পুরনো কথা, প্রিমর্ডিয়াল স্টেজ। আর্থ ওয়াজ মোস্টলি ইন আ ভলাটাইল স্টেট ডিউরিং ইটস প্রিমর্ডিয়াল স্টেজ, অর্থাৎ যখন পৃথিবী সবেমাত্র সৃষ্টি হয়েছে, সবেমাত্র পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন এই পৃথিবী ছিল ভলাটাইল স্টেটে ছিল। হ্যাঁ, এবার ধীরে 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 এটা ডেন্স হতে শুরু করে, মানে ডেন্সিটি পেতে শুরু করে, মানে গাঢ়ত্ব বা ঘনত্ব বাড়তে থাকে। কেন? দ্য টেম্পারেচার ইনসাইড হ্যাজ ইনক্রিজড অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইনসাইড started getting separated depending on their densities that allowed heavier materials like iron to sink towards the center of the earth and lighter ones to move towards the surface. ওকে, একবার এই জায়গাটাকে ভালো করে বোঝো। যখন পৃথিবীটা সৃষ্টি হয়েছে, ধরো এটা পৃথিবী সৃষ্টির মুহূর্তে রয়েছে, তখন এই পৃথিবীও তো জ্বলন্ত আগুনের গোলা ছিল। তখন এই পৃথিবীর মধ্যে যখন ধীরে ধীরে এটা যখন ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, তখন কি হয়, এর ভেতরকার তাপমাত্রাটা বাড়তে থাকে, অর্থাৎ বাইরের তাপমাত্রা কমতে থাকে এবং ভেতরকার তাপমাত্রা বাড়তে থাকে। আর ভেতরকার তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন ভেতরের অবস্থাটা কেমন? গলিত অবস্থা। আর এই গলিত অবস্থার কারণে যত যত পৃথিবীর মধ্যে ভারী ভারী বস্তু আছে, যেমন আয়রন, সেটা সেন্টারের দিকে কেন্দ্রীভূত হয়ে যায়, এবং যত হালকা হালকা ম্যাটেরিয়াল আছে সেগুলো পৃথিবীর এই ভূপৃষ্ঠের দিকে সরে আসে। অর্থাৎ পৃথিবীকে যদি আমরা আজকের দিনে দাঁড়িয়ে মাঝখান বরাবর কেটে দিই, তাহলে দেখব সেন্টারে দেখব যে শক্ত শক্ত মানে হেভিয়ার জিনিসগুলো পাবো, যেমন আয়রন, এই সমস্ত ম্যাটেরিয়ালস মিনারেলসগুলোকে পাবো, আর ওপরে ওপরে যত উঠবো তত নরম নরম জিনিসগুলোকে পাবো। ওকে, তো এটা ছিল প্রিমর্ডিয়াল স্টেজের অবস্থা। তারপর ক্রাস্ট ফর্মেশন হলো, অর্থাৎ ভূত্বক গঠিত হওয়া শুরু হলো। উইথ প্যাসেজ অফ টাইম হেভিয়ার ম্যাটেরিয়াল কুলড ফার্দার, তাহলে হেভিয়ার ম্যাটেরিয়ালগুলো ধীরে ধীরে আরও ঠান্ডা হলো, সলিডিফাইড, তারা সলিড হয়ে গেল, অ্যান্ড কনডেন্সড ইন্টু এ স্মলার সাইজ, এবং তারা ঘনীভূত হয়ে ছোট ছোট সাইজ হয়ে গেল। হুইচ লেটার লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ আউটার সারফেস ইন দ্য ফর্ম অফ আ ক্রাস্ট, তারপর সেগুলো ধীরে ধীরে আমাদের পৃথিবীর যে ভূত্বক আজকে দেখতে পাচ্ছি সেইটার জন্ম দিল। ওকে, এবার আসো ডিফারেন্সিয়েশন কি? ডিউরিং দ্য ফরমেশন অফ মুন, যখন চাঁদ সৃষ্টি হচ্ছে আমাদের পৃথিবী থেকে, কিসের জন্য? ডিউ টু জায়ান্ট ইম্প্যাক্টের কারণে দ্য আর্থ ওয়াজ ফার্দার হিটেড আপ, তখন পৃথিবী তো আবার গরম হয়ে গেছিল, অ্যান্ড ইট ওয়াজ থ্রু দ্য প্রসেস অফ ডিফারেন্সিয়েশন দ্যাট
দ্য আর্থ ফর্মিং ম্যাটেরিয়াল গট সেপারেটেড ইন্টু ডিফারেন্ট লেয়ার্স, তখন এই আর্থ ফর্মিং, মনে করো যে একটা তোমার কাছে একটা মাটি বা একটা মনে করো কিছু একটা বল আছে, স্ফিয়ার আছে, মনে করো কিছু অনেক ধরনের ধাতু ফাতু এই সমস্ত দিয়ে তুমি একটা বল তৈরি করেছো। সেই বলটা যখন গরম হবে তখন কি হবে, বলটা গরম হলে তার নির্দিষ্ট লেয়ার তৈরি হয়ে যাবে, মানে একেবারে শক্ত যেগুলো সেগুলো ভেতরে চলে যাবে, তারপর হালকা যেগুলো তারপরে থাকবে, তারপর হালকা যেগুলো ওপরে চলে আসবে, এরকম করে থাকবে। তাই এই ডিফারেন্সিয়েশন এই কার্যক্রমের সময় পৃথিবীতে কি হলো, কখন হলো এটা, এই ডিফারেন্সিয়েশন কার্যক্রম হলো যখন চাঁদ সৃষ্টি হচ্ছে পৃথিবী থেকে। কিভাবে? জায়ান্ট ইম্প্যাক্টের মাধ্যমে। অর্থাৎ কি, যে এই গত দিনে দেখো জায়ান্ট ইম্প্যাক্ট আমরা পড়েছি যে পৃথিবীর কাছাকাছি বড় কোনো জিনিস চলে আসছে আর তারপরে সেই অবস্থায় দাঁড়িয়ে পৃথিবী আবার হিট হয়ে গেছে। তাহলে যে জিনিসটা একবার ঠান্ডা হয়ে গেছিলো আবার গরম হয়ে গেছে, তখন কি হলো, লেয়ার তৈরি হয়ে গেল। অর্থাৎ ভারী ভারী জিনিসগুলো একেবারে সেন্টারের দিকে চলে গেল, তারপর হালকা জিনিসগুলো মাঝে থাকলো, তারপর হালকা জিনিসগুলো উপরে উঠে আসলো। তো এইভাবে আর্থের বিভিন্ন লেয়ার তৈরি হলো, যেটাকে আমরা ক্রাস্ট বলি, তারপরে নিচে ম্যান্টেল বলি, একদম কেন্দ্রে কোর বলি। ওকে, এবং এই পদ্ধতিতে আমাদের লিথোস্ফিয়ার আজকের দিনে তৈরি হয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত? নোট ডাউন হয়েছে নাকি স্ক্রিনশট নিচ্ছ? দাদা স্ক্রিনশট নিলাম। Are you taking screenshot or noting it down? স্ক্রিনশট নিয়েছি স্যার, Okay, পরে নোট করব। very good. চলো এবার দেখো evolution of atmosphere and hydrosphere. The earth atmosphere with hydrogen and helium is supposed to have striped off as a result of the solar winds, that is called degassing. And during cooling of the earth, gases and water vapor were released from the interior solid earth, which started the evolution of the present atmosphere. খুব ভালো করে শোনো, এই পৃথিবী বলো বা অন্য যে কোনো গ্রহগুলো বলো, সেগুলো সূর্য থেকেই তৈরি হয়েছে। তাহলে সূর্যের মধ্যে যা গ্যাস আছে পৃথিবী বা অন্যান্য গ্রহের মধ্যেও তাই থাকা কথা, হাইড্রোজেন হিলিয়াম সেটাই ছিল। কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে সৌর ঝড়ের কথা পড়েছি, তাই না? হ্যাঁ, সোলার উইন্ডের কথা পড়েছি। সেই সোলার উইন্ডের ফলে কি হয়েছিল, সোলার উইন্ডের ফলে সেই সমস্ত গ্যাসগুলো সব পৃথিবী থেকে বা অন্যান্য গ্রহ থেকে দূরে চলে গেছে, সেগুলো উড়ে চলে গেছে। আর উড়ে চলে যাওয়ার পরে পৃথিবীটা তখন কি অবস্থায় ছিল, বায়ু শূন্য অবস্থায় ছিল, মানে অ্যাটমসফিয়ার লেস অবস্থাতে ছিল। তাহলে অ্যাটমসফিয়ার কি করে তৈরি হলো, তখন পৃথিবীর ভেতরটা, যে পৃথিবীর যে সেন্টার, সেটা তো গরম অবস্থায় ছিল। আর সেই পৃথিবীর গরম অবস্থায় ভেতর থেকে যখন ধীরে 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 লিক করে করে বিভিন্ন নরম নরম জায়গাগুলোকে লিক করে ভেতরে থাকা ওয়াটার ভেপার বা ভেতরে থাকা যে বিভিন্ন ধরনের গ্যাস, সেগুলো বেরোতে শুরু করলো। আর সেগুলো বেরিয়েই বর্তমানে আজকের দিনে যে আমরা অ্যাটমসফিয়ার দেখছি সেটা তৈরি হলো। ওকে, the early atmosphere largely contained water vapor, nitrogen, carbon dioxide, methane, ammonia and very little oxygen. অর্থাৎ আমরা যদি আমাদের অ্যাটমসফিয়ারের একদম শুরুতে কথা বলি, মানে যখন সবেমাত্র অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, সেই সময় কোন কোন জিনিস আমাদের অ্যাটমসফিয়ারে ছিল না, প্রচুর পরিমাণে নাইট্রোজেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল এবং অল্প মাত্রায় অক্সিজেনও ছিল। তাহলে অল্প মাত্রার অক্সিজেন বেশি কি করে হলো, একটু বাদেই দেখব। কন্টিনিউয়াস, এবার এই যে কথাটা হচ্ছে যে এই সমস্ত ওয়াটার ভেপার বলো দাদা, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, এগুলো কোত্থেকে আসলো? এগুলো আসলো কন্টিনিউয়াস ভলকানিক ইরাপশনসের ফলে। কন্ট্রিবিউটেড ওয়াটার ভেপার অ্যান্ড গ্যাসেস টু অ্যাটমসফিয়ার। অর্থাৎ এইখানে যে সমস্ত যা কিছু দেখছো সেগুলো এসছে কন্টিনিউয়াস ভলকানিক ইরাপশনের ফলে, হ্যাঁ, অগ্নুৎপাতের ফলে এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে চলে এসছে। অর্থাৎ পৃথিবীর ভেতরে যে সমস্ত বাবলস তৈরি করে যে সমস্ত গ্যাসগুলো ছিল, সেগুলো ধীরে ধীরে ওয়াটার ভেপারগুলো ছিল, সেগুলো বাইরে বেরিয়ে এসছে এবং সেগুলো দিয়ে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। অ্যাজ দ্য আর্থ কুলড, যখন পৃথিবী আরও ঠান্ডা হলো, ওয়াটার ভেপার রিলিজড স্টার্টেড গেটিং কনডেন্সড। ওয়াটার ভেপারগুলো তখন ধীরে ধীরে কনডেন্সড হতে শুরু করলো, ঘনীভূত হতে শুরু করলো। দ্য কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার গট ডিজলভড ইন রেইন ওয়াটার, এবং কার্বন ডাইঅক্সাইডগুলো বৃষ্টির জলের সাথে ডিজলভ হয়ে গেল। অ্যান্ড দ্য টেম্পারেচার ফার্দার ডিক্রিজড কজিং মোর কনডেনসেশন অ্যান্ড মোর রেইনস। তখন তাপমাত্রা ধীরে 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 কমে গেল এবং এতটাই কমে গেল, কনডেনসেশনও প্রচুর পরিমাণে, ঘনীভবনও প্রচুর পরিমাণে হচ্ছে আর বৃষ্টিপাতও প্রচুর পরিমাণে হচ্ছে।
ওশানস বিগ্যান টু হ্যাভ দ্য কন্ট্রিবিউশন অফ অক্সিজেন। এবার আমাদের পৃথিবীতে অক্সিজেন কোত্থেকে আসলো এটা দেখো। ওশানস বিগ্যান টু হ্যাভ দ্য কন্ট্রিবিউশন অফ অক্সিজেন থ্রু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। আমাদের ফটোসিনথেসিসের ফলেই কিন্তু সমগ্র ওশান জুড়ে, জানো তো, আমাদের ওশানের মধ্যে প্রচুর পরিমাণে ওশানিক উইডস রয়েছে, ঘাস যেটাকে আমরা বলি। হ্যাঁ, বিভিন্ন ধরনের এটা কি অ্যালগিজ, বিভিন্ন ধরনের অ্যালগিজ রয়েছে আমাদের প্রকৃতিতে। তো তারা ফটোসিনথেসিসের মাধ্যমে ধীরে 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 অক্সিজেন প্রডিউস করতে শুরু করলো। ইভেনচুয়ালি ওশানস ওয়্যার স্যাচুরেটেড উইথ অক্সিজেন, এবং ওই সমুদ্রের মধ্যে থাকা, সমুদ্রের জলের মধ্যে থাকা যে সমস্ত শৈবাল বলো বা গ্রাস বলো, উইডস বলো, সেইগুলো যে অক্সিজেনগুলো তৈরি করেছিল সেগুলো ধীরে 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 সমুদ্রের জলের সঙ্গে মিশে গেল, যেটাকে আমরা বলি স্যাচুরেটেড ওয়াটার, অক্সিজেন স্যাচুরেটেড ওয়াটার। অ্যান্ড 20,000 million years ago oxygen began to flood the atmosphere, এবং আজ থেকে 2000 মিলিয়ন বছর আগে এই অক্সিজেনগুলো ধীরে 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 আমাদের অ্যাটমসফিয়ারে ভাসতে শুরু করলো। ওকে, তাহলে এইভাবে আমাদের হাইড্রোস্ফিয়ার আর অ্যাটমসফিয়ার তৈরি হলো। তাহলে হাইড্রোস্ফিয়ার কিভাবে তৈরি হলো? এই যে যে গ্যাসগুলোর কথা দেখলে, এই গ্যাসগুলো ধীরে ধীরে কি হচ্ছিল, কনডেন্সড হচ্ছিল, ঠান্ডা হচ্ছিল, যার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি সৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির ফলে জলগুলো জমছিল, আর সেই জলের মধ্যে তৈরি হয়েছিল অক্সিজেন, আর সেই অক্সিজেনই একটা সময় বাইরে বেরিয়ে অ্যাটমসফিয়ার তৈরি করলো। ওকে, তাহলে আমাদের দেখো, আমি এইখান থেকে এমন সুন্দর করে নোট করেছি যে যতটুকুন আমাদের জাস্ট নলেজের জন্য প্রয়োজন ঠিক ততটাই এখানে আছে। ওকে, আচ্ছা, দেখবা এটা তোমাদের পড়তেও ভাল লাগবে। সহজ সরল কথায় লেখা আছে। এই নোটসগুলো পড়তে কোনো অসুবিধা হচ্ছে না তো? এমন কোনো শব্দ নেই তো যে মানে বুঝতে পারছি না বা কিছু? একবার একটু বলো তো দেখি, ঠিকঠাক আছে তো? না দেখ, কোনো অসুবিধা হচ্ছে না পড়তে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার ঠিকঠাক আছে। ওকে, এবার আসো নেক্সট আলোচনা করি পৃথিবী সম্পর্কে। এবার একটু আলোচনা করি পৃথিবী সম্পর্কে। যখন আলোচনা করছি তখন আমরা আলোচনা করছি হচ্ছে শেপ অফ আর্থ নিয়ে, পৃথিবীর আকারটা কেমন। তো শেপ অফ আর্থ হচ্ছে একটা অবলেট স্ফেরয়েডের মতো। হ্যাঁ, অবলেট স্ফেরয়েড, বা যেটাকে আমরা আজকের দিনে নাম দিয়েছি জিওয়েড। কি নাম দিয়েছি আজকে? জিওয়েড নাম দিয়েছি। এখন জিওয়েড কথার অর্থ কি? জিওয়েড কথার অর্থ হচ্ছে তুলসীদাসের রামায়ণ যদি তোমরা পড়ো তো দেখবা তুলসীদাসের রামায়ণের ব্যাখ্যাতে তুলসীদাস প্রিফেসের মধ্যে লিখেছে যে ভগবান রামচন্দ্রের মুখের বর্ণনা দিতে গিয়ে কি বলছে বলো তো? মনে করো যে আমরা যাদের ভালোবাসি তাদের মুখের বর্ণনা বা চেহারার বর্ণনা দিয়ে কি বলি, যে তোমার মুখটি চাঁদের মতো, তাই না? চাঁদের মতো বদন, চাঁদপানা। চাঁদপানা মুখ, এরকম। তো সেইখানে দাঁড়িয়ে তুলসীদাসজি ভগবান রাম সম্পর্কে বলছেন যে ভগবান তোমার মুখ তেমন যেমন তোমার মুখ। কি বলছেন? জিওর মানে পৃথিবীর মতো এরকম। হ্যাঁ, তাহলে তুলসীদাসজি বলছে ভগবান রামের মুখের বর্ণনা দিতে গিয়ে বলছে যে ভগবান তোমার মুখ তেমন যেমন তোমার মুখ, মানে ভগবান রামচন্দ্রের মুখকে তুলনা করবার মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নেই যে যা দিয়ে তুলনা করা যায়। তাই বলছে যে তোমার মুখ তেমন যেমন তোমার মুখ। ঠিক তেমনি জিওয়েড কথাটির মানেও তাই, পৃথিবী তুমি যেমন ঠিক তেমন। ওকে, এটাই। তো যাই হোক, জিওয়েড কথাটা কি, জিওয়েড মানে কি, তাহলে আমরা কি করে বুঝবো জিওয়েড শেপটা কি, সেটাই জানতে হবে। জিওয়েড শেপটা হচ্ছে অবলেট স্ফেরয়েড। অবলেট স্ফেরয়েড মিন্স একটা আমলকির মতো, একটা আমলকি দেখতে যেমন তেমন, অর্থাৎ যার ইকুয়েটরের দিকটা একটু বাল্জ এবং যার পোলার দিকটা একটুখানি দাবানো, ঠিক আছে, একটুখানি নিচের দিকে ফ্ল্যাটেন্ড বলতে পারো, যে ফ্ল্যাটেন্ড পোলস উইথ বাল্জড ইকুয়েটর। এক মিনিট, হ্যাঁ আমি পড়াচ্ছি বাড়িতে, হ্যাঁ পড়েই ফোন করছি। ওকে, তাহলে আমাদের পৃথিবীটা দেখতে কেমন? একেবারে নিটল গোল নয়, কিন্তু আমাদের পৃথিবীটা দেখতে অনেকটাই যে এরকম বলতে পারো, অনেকটা এরকম, যার এই বরাবর ইকুয়েটর বরাবর একটু বাল্জ মানে মোটাসোটা, আর পোলের দিকটা একটু ফ্ল্যাটেন্ড। তাহলে এটা হচ্ছে শেপ অফ আর্থ হয়ে গেল। নাও ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড আর ডিফাইন্ড অন আ পার্সপেক্টিভ
স্ফেরিক্যাল মডেল, আর এই জন্য আমরা ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড ড্র করি জাস্ট এটা কল্পনার জগৎ থেকে, জাস্ট মাপটাকে নেওয়ার জন্য, ঠিক আছে। এগুলো কাল্পনিক রেখা। পৃথিবীর বুক বরাবর যেগুলো শুয়ে রয়েছে সেইগুলোকে বলা হয় লেটা হুয়া ল্যাটিটিউড, আর লং লং লঞ্জিটিউড, এইভাবে মনে রাখবে, লং লং লঞ্জিটিউড, লেটা হুয়া ল্যাটিটিউড। ওকে, তো খাড়া খাড়া যে রেখাগুলো যেগুলো 180 ডিগ্রিতেই অ্যাভেলেবল আছে, অর্থাৎ সাউথ পোল টু নর্থ পোল, সাউথ পোল টু নর্থ পোল, এটা যেটা সেটা হচ্ছে লঞ্জিটিউড। আর ইকুয়েটর হচ্ছে সারা পৃথিবীকে সার্কেল করে আছে, অর্থাৎ ইকুয়েটর হচ্ছে, সরি ইকুয়েটর বলছি, ল্যাটিটিউড হচ্ছে পুরো 360 ডিগ্রি, আর লঞ্জিটিউড হচ্ছে 180 ডিগ্রি, হাফ। লঞ্জিটিউড কি করে? লঞ্জিটিউড পৃথিবীকে ইস্ট ওয়েস্টে ভাগ করতে সাহায্য করে, আর ল্যাটিটিউড পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করতে সাহায্য করে। ওকে, আচ্ছা চলে আসো ল্যাটিটিউডের মধ্যে। অ্যাঙ্গুলার ডিস্ট্যান্স অফ পোল নর্থ অর সাউথ অফ দ্য ইকুয়েটর, অর্থাৎ ইকুয়েটর থেকে দক্ষিণে কত দূর, ইকুয়েটর থেকে উত্তরে কত দূর, এই যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেটা আমরা ল্যাটিটিউডের মাধ্যমে মেজার করি, অ্যান্ড ইট ইজ মেজার্ড ইন ডিগ্রি ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। ওকে, ইট টেলস হোয়ার ইউ আর বিটুইন নর্থ অ্যান্ড সাউথ পোল, অর্থাৎ তুমি কোথায় রয়েছো, নর্থ আর সাউথ পোলের মধ্যে কোন জায়গাটায় তোমার বাস সেটাকে বলে। অর্থাৎ ইকুয়েটর থেকে, ইকুয়েটর হলো 0 ডিগ্রি, ইকুয়েটরের ওপর দিকে যারা আছে তাদেরকে বলবো নর্থ, আর ইকুয়েটরের নিচের দিকে যারা আছে তাদের বলবো হচ্ছে সাউথ। ওকে, তো সাউথ ল্যাটিটিউড, নর্থ ল্যাটিটিউড লেখা থাকবে। আর এখানে কি বলার আছে, অলসো নোন অ্যাজ প্যারালালস, এটাও মাথায় রেখো, এই ল্যাটিটিউডদেরকে না প্যারালালসও বলে। লেন্থ অফ ল্যাটিটিউডস ইজ লংগেস্ট অ্যাট দ্য ইকুয়েটর, এবং সব থেকে বড় ল্যাটিটিউড কোনটা, সব থেকে বড় লংগেস্ট ল্যাটিটিউড হচ্ছে ইকুয়েটর, অ্যান্ড ইট কিপস অন ডিক্রিজিং অ্যাজ উই মুভ টুয়ার্ডস দ্য পোলস, এবং যতই আমরা ধীরে ধীরে পোলের দিকে যাব তত ল্যাটিটিউডের সাইজ কমতে থাকবে, লেন্থ কমতে থাকবে। ওকে, আচ্ছা ইকুয়েটর হচ্ছে একটা ইমাজিনারি সার্কুলার লাইন রানিং অন দিস গ্লোব অ্যান্ড ডিভাইডস ইট ইন্টু 2 equal parts. Okay, these are measured in degrees. It is the longest latitude, important reference point to locate places on the earth. Parallel circles from equator up to poles are called parallels of latitudes. All parallels north or south of the equator are called north latitudes or south latitudes. It is indicated by letter N or S. Okay, now এরপর চলে এসো ট্রপিক অফ ক্যান্সার। আমাদের পৃথিবীর ইকুয়েটর থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি গেলেই আমরা পেয়ে যাব ট্রপিক অফ ক্যান্সার। আর একবার বলো, এইটা মনে করো পৃথিবী, এই পৃথিবীর এই বরাবর হচ্ছে ইকুয়েটর, এই ইকুয়েটর থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি গেলে এইখানে পেয়ে যাব ট্রপিক অফ ক্যান্সার, এটা ট্রপিক অফ ক্যান্সার। আর ঠিক ইকুয়েটর থেকে দক্ষিণ দিকেও 23.5 ডিগ্রি গেলে আমরা পেয়ে যাব কি, দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি গেলে পেয়ে যাব ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা। ওকে, এবার ঘটনা হচ্ছে 23.5 ডিগ্রি কেন দাদা, কারণ আমাদের পৃথিবী যে অরবিটে মুভ করছে সেই অরবিটাল প্লেন যদি আমরা দেখি, পৃথিবীর অরবিটাল প্লেনে না পৃথিবী 23.5 ডিগ্রি টিল্টেড অবস্থায় থাকে। ওকে, টিল্টেড অবস্থায় থাকে, যার কারণে এই 23.5 ডিগ্রির এই মাপটাকে আমাদের জানতে হবে ওপরে, কারণ এই জায়গাটাকে আমরা বলি টরিড জোন, বা এটাকে আমরা বলি হচ্ছে গ্রীষ্মমণ্ডল বা উষ্ণমণ্ডল, কারণ এইখানে সোলার ইনসুলেশন পৃথিবীতে সবথেকে বেশি হয় এই পার্টটাতে। আর যখনই এখানে সোলার ইনসুলেশন বেশি হবে, মনে রাখবা যেখানে সোলার ইনসুলেশন বেশি হয় সেই জায়গায় ক্লাইমেটিক কন্ডিশনস সব থেকে ভ্যারি করবে। হ্যাঁ, ক্লাইমেটিক কন্ডিশনসের যে ঋতুচক্র, সেগুলো বিভিন্ন ধরনের ঋতুচক্র দেখা যাবে। ওকে, আচ্ছা যাই হোক, ওটা পরে আলোচনা করি। আমরা যখন ক্লাইমেট পড়বো তখন তো এগুলোকে খুব ডিটেলসে আমি আলোচনা করব, ছবিও লাগানোর চেষ্টা করব। বাকি এখন বেসিক আলোচনাটা শুনতে থাকো। ট্রপিক অফ ক্যান্সার তাহলে কি বললাম, ট্রপিক অফ ক্যান্সার বললাম যে এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে সিচুয়েটেড, ইট ইজ দ্য ফার্দেস্ট নর্দার্ন ল্যাটিটিউড অ্যাট হুইচ দ্য সান অ্যাপিয়ার ডাইরেক্টলি ওভারহেড, অর্থাৎ মধ্য সূর্য একদম সরাসরি আকাশ থেকে তির্যকভাবে আলো ফেলবে, সেটা হচ্ছে এটার নর্দার্ন মোস্ট পয়েন্ট, দ্যাট ইজ ট্রপিক অফ ক্যান্সার।
ইট অকার্স অন জুন সলস্টাইস। জুলস এবং মানে জুন সলস্টাইস এখানে হয়ে থাকে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই 20 জুন থেকে 22 জুনের মধ্যে। ওকে, নর্থ অফ দিস লাইন ইজ সাবট্রপিক্স অ্যান্ড নর্দার্ন টেম্পারেট জোন। ওকে, তাহলে এই লাইনের নর্থ মানে এই ট্রপিক অফ ক্যান্সারের উত্তর দিকে গেলে সেটাকে আমরা বলবো সাবট্রপিক এরিয়া, অ্যান্ড নর্দার্ন টেম্পারেচার, এবং নর্থে যদি যাও তাহলে সেটাকে বলবো টেম্পারেট জোন। ওকে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এটা সাউদার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত, এটাও 23.5 ডিগ্রি সাউথ। ওকে, ইট ইজ দ্য ফার্দেস্ট সাউদার্ন ল্যাটিটিউড at which the sun can appear directly overhead. It occurs on December solstice. এটা ডিসেম্বর সলস্টাইস এখানে দেখবে, সলস্টাইস কি আমি একটু বাদে বলছি, between December 20 to 23rd. South of this line is subtropics and the southern temperature এবং সাউদার্ন পার্টটা হচ্ছে টেম্পারেট জোন। ওকে, এরপর আসো আর্কটিক বা অ্যান্টার্কটিক সার্কেল। আমাদের ইকুয়েটার থেকে 66.5 ডিগ্রি, মনে করো এটা আমাদের পৃথিবী, এই বরাবর ইকুয়েটার, এটা ইকুয়েটার থেকে 66.5 ডিগ্রি মানে এই সোজাসুজি, এই সোজাসুজি, এই সোজাসুজি, এই যে সার্কেলটা, এই সার্কেলটাকে বলা হয় আর্কটিক সার্কেল বা অ্যান্টার্কটিক সার্কেল, অর্থাৎ প্যারালালস অফ ল্যাটিটিউড অ্যারাউন্ড দ্য আর্থ অ্যাট অ্যাপ্রক্স 66.5 ডিগ্রিজ নর্থ অর সাউথ অফ ইকুয়েটার। ইকুয়েটার থেকে 66.5 ডিগ্রি উত্তরে গেলে উত্তর আর্কটিক সার্কেল দেখতে পাবে, এবং দক্ষিণে গেলে দক্ষিণ আর্কটিক সার্কেল দেখতে পাবে। ওকে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল কোনটা? নর্দার্ন মোস্ট অ্যান্ড সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর উত্তরতম অংশটা হচ্ছে নর্থ পোল, পৃথিবীর দক্ষিণতম অংশটা হচ্ছে সাউথ পোল। নাও কামস টরিড জোন। হোয়াট ইজ টরিড জোন? টরিড জোন হচ্ছে এরিয়া বিটুইন ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তাহলে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন আর ট্রপিক অফ ক্যান্সারের মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গাটা হচ্ছে টরিড জোন, অর্থাৎ এইখানে সোলার ইনসোলেশনটা সব থেকে বেশি হয়। দিস এরিয়া রিসিভস দ্য ম্যাক্সিমাম হিট and called the torrid zone. Okay, the midday sun is exactly overhead at least once a year, অর্থাৎ এই যে জোনটা, এই জোনের মধ্যে বছরে একবার না একবার তো এখানে সূর্য একদম সরাসরি কিরণ দেবে ডাইরেক্টলি। ওকে, অন অল ল্যাটিটিউডস ইন বিটুইন ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের মধ্যে যতগুলো ল্যাটিটিউড আছে প্রত্যেকটা ল্যাটিটিউডে সূর্য একদম খাড়াখাড়ি তার আলোটা ফেলবে, বছরের যে কোনো একটা সময় করবেই, ফেলবেই। দ্য ট্রপিক্স আর নোন ফর দেয়ার লাশ গ্রিন ভেজিটেশন, খুব ইম্পর্ট্যান্ট এটা, ট্রপিক অঞ্চলটাই পরিচিত তার লাশ গ্রিন ভেজিটেশনের জন্য, অ্যান্ড ময়েস্ট ক্লাইমেট, এবং এইখানে ক্লাইমেট ময়েস্ট হবে, কারণ এইখানে যেহেতু সোলার ইনসুলেশন বেশি হয় তাই এইখানে বৃষ্টিপাত হবে, ঝড় হবে, আবহাওয়া পরিবর্তন হবে, শীত হবে, গরম হবে, মানে পৃথিবীর মধ্যে যত ধরনের ঋতু পরিবর্তন বা যত ধরনের ক্লাইমেটিক কন্ডিশনস আছে সেটা সব থেকে বেশি অবজার্ভড হবে এই টরিড জোনের মধ্যেই। ওকে, যেখানে আমরাও বসবাস করি। অ্যাভারেজ টেম্পারেচার রেঞ্জ ফ্রম ওয়ার্ম টু হট ইয়ার রাউন্ড, অর্থাৎ এইখানে অ্যাভারেজ টেম্পারেচার ওয়ার্ম থেকে হট, কখনোই কোল্ড শীতল ঠান্ডা সেরকম হবে না, মানে ওয়ার্ম থেকে হটের মধ্যে থাকবে। মেনি প্লেসেস ইন ট্রপিক্স এক্সপিরিয়েন্সেস রেইনি সিজনস which range from 1 to several months of consistent rainfall, অর্থাৎ এখানে আমরা বৃষ্টিপাত দেখতে পাই এবং কোথাও কোথাও তো কন্টিনিউয়াস সেভারাল মান্থস ধরে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করি। ওকে, যার কারণে তোমরা দেখবা যখন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়বা তখন এটা মনে রাখতে সোজা হবে, যত রেন ফরেস্ট আমরা দেখব সবই টরিড জোনের মধ্যেই থাকবে। ওকে, সেইগুলোকে একটু কানেক্ট করে পড়া। চলো তারপরে আসো দ্য টেম্পারেট জোন। দেখো টেম্পারেট জোন মানে কি? টেম্পারেট জোন মানে হচ্ছে, আমি এই জায়গাটা একটা ছবি রাখলে ভালো হতো, তবু একবার দেখো, এইটা মনে করো আমাদের পৃথিবী, এইটা হচ্ছে ইকুয়েটার, ইকুয়েটারের এই যে বরাবর এইটা মনে করো যে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। ওকে, আর এইটা মনে করো যে ট্রপিক অফ, এটা হচ্ছে আর্কটিক সার্কেল, এটা আর্কটিক সার্কেল। তো এই আর্কটিক সার্কেল আর ট্রপিক অফ ক্যান্সার, এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় টেম্পারেট জোন। দেখো টেম্পারেট কথার অর্থ হচ্ছে মডারেট, মানে না বেশি গরম না বেশি ঠান্ডা, বেশ মৃদুমন্দ একটা ব্যাপার। তাহলে টেম্পারেট জোন হচ্ছে এরিয়া বিটুইন আর্কটিক সার্কেল অ্যান্ড ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড দ্য রিজন বিটুইন ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অ্যান্ড অ্যান্টার্কটিক সার্কেল। ওকে,
Temperate zone means moderate zone, therefore they have moderate temperature and subtle climatic condition. Okay, এবার আসো ফ্রিজিড জোন। ফ্রিজিড জোন মানে কি? জমে যাওয়ার অবস্থা। এরিয়াজ লাইং বিটুইন আর্কটিক সার্কেল অ্যান্ড দ্য নর্থ পোল অর সাউথ পোল কল্ড ফ্রিজিড জোন, অর্থাৎ এই আর্কটিক সার্কেল থেকে নর্থ পোলের মাঝখানে, আবার দক্ষিণে আর্কটিক সার্কেল থেকে সাউথ পোলের মাঝখানে যে অংশটা, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ফ্রিজিড জোন। এই ফ্রিজিড জোন, এখানে সব কিছুই জমে থাকে, বরফ ঢাকা থাকে। কেন? দ্য মিড ডে সান নেভার শাইনস ওভারহেড অন এনি ল্যাটিটিউড বিয়ন্ড ট্রপিক অফ ক্যান্সার অর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বাদ দিয়ে দিলে এদের আর কোথাও সূর্য ওভারহেড হবে না, কোনো দিন হবে না ওভারহেড। অর্থাৎ সূর্য ওই গা ঘেঁষে, মানে আমাদের এখানে যেমন বিকালবেলায় যেমন আলো হয়, বিকাল বা সন্ধ্যার একটু আগে যেমন সূর্য আমাদের আলো দেয়, যে আলোটা খুবই গায়ে লাগে না, সেই রকম আলো এখানে থাকে, যার কারণে ঠান্ডা শীতল থাকে। দ্য অ্যাঙ্গেল অফ সানস রেজ গোজ অন ডিক্রিজিং টুয়ার্ডস দ্য পোল, এবং পোলের দিকে গেলে তো সূর্যের যে রশ্মিগুলো, সূর্য রশ্মি সান রেজগুলো ডিক্রিজ হতে থাকে, কমতে থাকে। This area is very cold because here the sun does not rise much above the horizon, কারণ এইখানে সূর্য হরাইজন থেকে অনেক বেশি উঁচুতে ওঠে না, ওই হরাইজনের কাছাকাছি থাকে। therefore its rays are always slanting, যার কারণে সূর্যের এখানে যে কিরণগুলো পড়ে সেগুলো স্ল্যান্টিং অবস্থায় পড়ে। স্ল্যান্টিং মানে কি? স্ল্যান্টিং মানে হচ্ছে দেখো এখান থেকে স্ল্যান্টিং ব্যাপারটা কি, দেখো এই যে জিনিসটা না, হ্যাঁ তির্যক, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পারপেন্ডিকুলার, বা এইভাবে যদি রেটা পড়ে সেটাকে আমরা বলছি যে এটা একদম ওভারহেড ডাইরেক্ট সানলাইট পড়ছে। কিন্তু স্ল্যান্ট মিন্স এটাকে বলা হয় স্ল্যান্ট, মানে আড়াআড়িভাবে, ঠিক আছে, খাড়া না হয়ে আড়াআড়িভাবে সূর্যের আলোটা পড়ে, যার কারণে এইখান থেকে বেশি তাপ এখানে ইনসুলেশন, মানে সোলার ইনসুলেশন এখানে বেশি হয় না। তাহলে এরিয়া ইজ ভেরি কোল্ড বিকজ হিয়ার দ্য সান ডাজ নট রাইজ মাচ অ্যাবাভ দ্য হরাইজন, দেয়ারফোর ইটস রেজ আর অলওয়েজ স্ল্যান্টিং অ্যান্ড প্রোভাইড লেস হিট। ওকে, একবার একটা কথা শুনে রাখো, আমি তোমাদের একটুখানি বলি। ভূগোল বই যখন তোমরা পড়বা, এই সমস্ত চ্যাপ্টারগুলোতে বা এই সমস্ত জায়গাগুলোতে দেখবা খুবই বোরিং লাগে পড়তে। তাই আমি যেটা করেছি সেটা হচ্ছে একেবারে সহজ সরল ভাষা খুঁজেছি, সহজ সরল ভাষা খুঁজে সুন্দর করে লিখেছি, যাতে পড়তে বোর ফিল না হয়, যাতে ভালোও লাগে। ওকে, চলো। আচ্ছা, আমার একটা সত্যি কথা বলো, ভূগোল বইয়ে তোমরা যে ধরনের ভাষা পড়েছো, এইখানে কি সেরকম কিছু খটোমটো লাগছে, নাকি খুব সহজ সরলভাবে বুঝতে পারছো? একটু বলো দেখি। আমি জানি যদি এগুলো সবারই জানা। বাংলায় পড়েছি দাদা। বাংলায় পড়েছো, চলো। লঞ্জিটিউডস, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, লঞ্জিটিউড ইজ লঞ্জিটিউড তো বললাম, লং লঞ্জিটিউড। তো অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ আ প্লেস ইস্ট অর ওয়েস্ট অফ প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান মানে হচ্ছে 0 নাম্বার মেরিডিয়ান, বুঝতে পারছো? মানে মেরিডিয়ান যে শুরু, মানে আমরা যেমন ল্যাটিটিউডের ক্ষেত্রে ইকুয়েটারকে দেখছি, ল্যাটিটিউডের ক্ষেত্রে একদম পৃথিবীর মাঝ বরাবর যেটা গেছে সেটা হচ্ছে ইকুয়েটার, আর লঞ্জিটিউডের ক্ষেত্রেও পৃথিবীর মাঝ বরাবর যেটা গেছে ওপর নিচে, মানে নর্থ পোল থেকে শুরু করে সাউথ পোল পর্যন্ত মাঝ বরাবর যেটা গেছে সেটাকে আমরা বলি প্রাইম মেরিডিয়ান, হ্যাঁ, বা ফার্স্ট মেরিডিয়ানও বলা যেতে পারে। প্রাইম মেরিডিয়ান বা ফার্স্ট মেরিডিয়ান বলা যেতে পারে। যদি ডিগ্রি হিসাবে বলো তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে এই যে প্রাইম মেরিডিয়ান, এটা তো তাহলে যে কেউ বলতে পারে আমার দেশেরটাই পৃথিবীর মিডিল, তাই না? বলতেই পারে আমার দেশেরটাই পৃথিবীর মিডিল। তো এই সমস্ত জিনিস এড়ানোর জন্য 1884-এ একটা কনফারেন্সে সবাই মেনে নেয়, বিশ্বের বড় বড় দেশগুলি মেনে নেয় যে এই প্রাইম মেরিডিয়ান সেটাকেই ধরা হবে যেটা রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অ্যাট গ্রিনিচ, লন্ডনের কাছাকাছি একটি শহর গ্রিনিচ, সেই গ্রিনিচ শহরের যে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তার ওপর দিয়ে ঠিক পাস হয়েছে যেটা, সেটাকেই প্রাইম মেরিডিয়ান বা 0 মেরিডিয়ান বা ফার্স্ট মেরিডিয়ান হিসেবে ধরা হবে। অর্থাৎ ওইটাই পৃথিবীর সেন্টার পয়েন্ট হবে, ওর ডান দিকে গেলে পূর্ব দিক, ওর বাঁ দিকে গেলে পশ্চিম দিক। ওকে, সো লঞ্জিটিউডটা হচ্ছে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে, একটা পশ্চিম ভাগ, একটা পূর্ব ভাগ, অর্থাৎ ইস্টার্ন হেমিস্ফিয়ার আর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। ওকে, on the globe longitude is shown as a series of circles that run from pole to pole passing through the equator.
সাচ লাইন্স অলসো কল্ড মেরিডিয়ান্স, এবং এই লঞ্জিটিউডসকে আমরা মেরিডিয়ান্স বলতে পারি। আর ল্যাটিটিউডকে কি বলছিলাম আমরা? ল্যাটিটিউডকে আমরা বলছিলাম হচ্ছে প্যারালালস, আর লঞ্জিটিউডকে কি বলছি? মেরিডিয়ান্স। In 1884 it was decided to choose the meridian which passes through the Royal Astronomical Observatory at Greenwich near London as the zero meridian or prime meridian. Okay, now এর আগে আসো, লঞ্জিটিউডের সাথে টাইমের কি রিলেশন? লঞ্জিটিউডের সঙ্গেই টাইমের রিলেশন হবে। কেন? কারণ আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। এবার পশ্চিম থেকে আমাদের পৃথিবী যেহেতু উত্তর দক্ষিণে ঘুরছে না, সেই কারণে উত্তর দক্ষিণে যদি পৃথিবী ঘুরতো তাহলে টাইম হিসাব হতো ল্যাটিটিউডের ওপরে ভিত্তি করে। লঞ্জিটিউডের উপরে ভিত্তি করে টাইম হিসাব হবে কেন? কারণ পৃথিবী তো পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। তাহলে সিন্স দ্য আর্থ মেক্স ওয়ান্স কমপ্লিট রোটেশন অফ 360 ডিগ্রি ইন 1 ডে অর 24 আওয়ার্স, তাহলে পৃথিবী যেহেতু 24 ঘন্টায় 360 ডিগ্রি রোটেট করে, একবার পাক খায়, ইট পাসেস থ্রু 15 ডিগ্রি ইন 1 ইয়ার, তার মানে দাঁড়ালো যে 1 ঘন্টায় পৃথিবী 15 ডিগ্রি মুভ করে, অর 1 ডিগ্রি ইন 4 মিনিটস, অথবা 4 মিনিটে 1 ডিগ্রি মুভ করে। দ্য আর্থ রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট, সো এভরি 15 ডিগ্রি উই গো ইস্টওয়ার্ড, যত মানে প্রত্যেক 15 ডিগ্রি যখন আমরা পূর্ব দিকে যেতে থাকবো, লোকাল টাইম ইজ রিটার্ডেড বাই 1 আওয়ার, তখন লোকাল টাইম 1 ঘন্টা করে পিছাতে থাকবে। দাস দ্য প্লেসেস ইস্ট অফ গ্রিনিচ গেইন টাইম, যার কারণে ওই তোমার গ্রিনিচ থেকে যখন তুমি ইস্টের দিকে যাবে, মানে আমাদের দিকে আসবে, আমরা গ্রিনিচ থেকে কোন দিকে থাকি? ইস্টের দিকে থাকি, পূর্বের দিকে থাকি, তাই আমাদের দিকে যখনই আসবে আমাদের দিকে টাইমটা গেইন হতে থাকবে। ওকে, অর্থাৎ আমাদের দিকে টাইম বেশি হবে, ওদের দিকে টাইম কম হবে। অর্থাৎ আমাদের এইখানে যদি এখন মনে করো যে সন্ধ্যা হয়, তাহলে ওদের ওখানে বিকাল বা দুপুর থাকবে, বুঝতে পারলে? আচ্ছা, বা আমাদের এখানে যদি সকাল থাকে তাহলে ওদের ওখানে গিয়ে রাত থাকবে, এরকম একটা ব্যাপার। তাহলে কি দাঁড়ালো? গ্রিনিচ গেইন টাইম whereas places west of Greenwich lost time. ওকে, নাও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটাকে একবার দেখো। আইএসটি যেটাকে আমরা বলি, টাইম অ্যাট 82.5 ডিগ্রি, আমাদের যেটা ভারতের ক্ষেত্রে, ভারতের আইএসটিটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট লঞ্জিটিউড, যেটা ক্লোজ টু প্রয়াগরাজ আর এলাহাবাদ, যেটা জেলাটাও পরীক্ষা আসে মির্জাপুর জেলা, হ্যাঁ, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা। এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে আইএসটি কোথা দিয়ে পাস হয়েছে, কোন কোন রাজ্যের ওপর দিয়ে? মনে রাখবে আইএসটি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এই 1, 2, 3, 4, 5টা, এই 5টা রাজ্যের ওপর দিয়ে পাস হয়। ওকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, which means IST is 5 hours 30 minutes ahead of GMT. GMT means Greenwich Mean Time. তাহলে IST গ্রিনউইচ, হ্যাঁ, গ্রিনউইচ মিন টাইম হচ্ছে GMT। তাহলে IST হিসাব কিভাবে হবে? IST হবে GMT-তে যে টাইম আছে তার সঙ্গে 5.5 ঘন্টা অ্যাড করে দিতে হবে। ওকে, কারণ 82.5 ডিগ্রি হিসাব করে দেখো, 82.5 ডিগ্রিতে 5 ঘন্টা 30 মিনিটই হয়, বুঝতে পারলে? তার জন্য GMT থেকে পূর্ব দিকে আমরা যেহেতু বসবাস করি, তাই GMT-তে যে টাইম আছে সেই টাইমের সঙ্গে 5.5 ঘন্টা অ্যাড করলে IST পাওয়া যায়। ওকে, এবার টাইমের ব্যাপারটা তো গেল, এবার ইন্টারন্যাশনাল ডেট টাইম এটাও জানতে হবে। দেখো, ইন্টারন্যাশনাল ডেট টাইম এটা কিন্তু প্রাইম মেরিডিয়ানের উপরে ডিপেন্ড করে না, কারণ ইন্টারন্যাশনাল ডেট লাইন আলাদা করে আছে, প্যাসিফিক ওশানের ওপর দিয়ে ড্র করা হয়েছে। কেন এমনটা হলো? এবং আরেকটা কথা মাথায় রাখবে, ইন্টারন্যাশনাল ডেটলাইন যেটা, ইন্টারন্যাশনাল ডেটলাইন কিন্তু একেবারে সোজা নয়, একেবারে সোজা নয়। ইন্টারন্যাশনাল ডেটলাইনটা না একটু জিগজ্যাগ আছে, এরকম 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 আছে, এরকম আছে ইন্টারন্যাশনাল ডেটলাইন। এবার কথা হলো কেন এমন হলো? ডেটলাইন মানে হচ্ছে যে যেটার মাধ্যমে একটা দিন, ডেট ঠিক হবে বা বছর ঠিক হবে। তো সেই ক্ষেত্রে যদি এটা এরকম সোজা থাকতো, মনে করো এরকম একটা দেশ আছে, এরকম একটা দেশ, তাহলে এই দেশে এইটা যদি ডেটলাইন হতো, তাহলে মনে করো এইখানে বেজে গেছে 31 ডিসেম্বর, এখানে মনে করো 31 ডিসেম্বর, আর এইখানে মনে করো 1 জানুয়ারি হয়ে গেছে। তাহলে একই দেশের মধ্যে দুটো ডেট তো হওয়া উচিত না, তাই না? একই দেশের মধ্যে দুটো ডেট হলে তো হবে না। এই জন্য
ওই দেশগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে এইটাকে এইখান থেকে নিয়ে আবার এইখান থেকে এরকম করে করা হয়েছে। এই জন্য যে ইন্টারন্যাশনাল ডেট লাইন ওইটা একটু জিগজ্যাগ আছে। তাহলে এটা পড়ো একবার কি লেখা আছে, ইট সার্ভস অ্যাজ লাইন অফ ডিমার্কেশন বিটুইন টু কনজিকিউটিভ ক্যালেন্ডার ডেটস, অর্থাৎ দুটো কনজিকিউটিভ ক্যালেন্ডার ডেটসের ডিমার্কেশন লাইনটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন। মানে আজকে ধরো কত তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ, আজকে 25 তারিখ, কালকে হবে 26 তারিখ। এই যে টাইমটা যে চেঞ্জ হয়ে 25 থেকে 26-এ যাচ্ছে, তার জন্য তো টাইমের একটা রেখা তো আমাকে রাখতে হবে, আর সেইটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন। ওকে, তাহলে ইট পাসেস থ্রু, কোথা দিয়ে যাচ্ছে এটা, মিড প্যাসিফিক ওশান, প্যাসিফিক ওশানের মাঝ বরাবর, রাফলি ফলোজ 180 ডিগ্রি, অর্থাৎ যেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বলছি, সেই প্রাইম মেরিডিয়ান থেকে প্রায় 180 ডিগ্রি দূরে আমরা নিয়ে, মানে একদম প্রাইম মেরিডিয়ান পৃথিবীর এই প্রান্তে থাকলে ইন্টারন্যাশনাল ডেটলাইন ঠিক ওই প্রান্তে রয়েছে, এরকম একটা ভাব। তাহলে লোকেটেড হাফ ওয়ে রাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওকে, ফ্রম দ্য প্রাইম মেরিডিয়ান। ওকে, ইট বেন্ডস and goes zigzag at the Bering Strait between Siberia and Alaska, Fiji, Tonga and in some other islands. কেন? It follows a zigzag pattern to avoid the confusion of having different dates in the same country. একই দেশের মধ্যে যাতে দুটো তারিখ না হয়ে যায়, সেটাকে ওভারকাম করার জন্য, সেটাকে সলভ করার জন্য এভাবে জিগজ্যাগ করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার হলো, আগে যাই। হ্যাঁ দাদা। ওকে, এরপর দেখো আর একটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ডেলাইট সেভিং টাইম, যেটাকে ডিএসটি বলা হয়, বা সামার টাইম। ডেলাইট সেভিং টাইম মানে কি? দেখো, প্র্যাকটিস অফ অ্যাডভান্সিং ক্লকস ডিউরিং সামার মান্থস বাই 1 hour, it is done so that the evening daylight lasts an hour longer, that is fully utilizing the surplus sunlight in summers. অর্থাৎ কিছু দেশ রয়েছে যাদের ওখানে গ্রীষ্মের দিনে সূর্য 1 ঘন্টা বেশি থাকে, আর ওই সূর্য 1 ঘন্টা বেশি থাকে বলে যাতে ওই টাইমটাকে ইউটিলাইজ করা যায়, তাই সামার টাইমে তাদের ঘড়িতে 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়, অ্যাডভান্স করে দেওয়া হয়, বুঝতে পারলে, যাতে পুরো দিনের আলোটাকে ব্যবহার করা যায়। তাহলে ফুললি ইউটিলাইজিং দ্য সারপ্লাস সানলাইট ইন সামার্স। আর একটা টাইম আছে, মনে রাখবে, চায় বাগান টাইম। শুনেছো কোনোদিন চায় বাগান টাইম? নেভার। চায় বাগান টাইম, এটা যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষে ছিল, তখন ওরা ওই টাইমটা করেছিল চায় বাগান টাইম, বা যেটাকে বাগান টাইমও বলা হয়। অর্থাৎ আজ থেকে 150 বছর আগে ব্রিটিশ কলোনিস্টরা ইন্ট্রোডিউস করেছিল এই চায় বাগান টাইম। এটা কনসেপ্টটা কিন্তু এখান থেকেই নেওয়া, এই ডে লাইট সেভিং টাইম, যেটাকে আমরা ডিএসটি বলি, সেখান থেকে। অর্থাৎ দিনের পুরনো সময়টাকে ব্যবহার করা, হ্যাঁ, মানে যাতে করে বেশি বেশি কাজ করে নেওয়া যায়। তাহলে এ টাইম শিডিউল অবজার্ভড বাই টি প্ল্যান্টার্স হুইচ ওয়াজ 1 hour ahead of আইএসটি। আর আইএসটিতে যে টাইম, সেই টাইমের থেকে 1 ঘন্টা আগানো ছিল চায় বাগান টাইম আসামে। দিস ওয়াজ ডান টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি বাই অপটিমাইজিং দ্য ইউজেস অফ ডে টাইম। এটা যাতে প্রোডাক্টিভিটিটাকে ইনক্রিজ করা যায়। হ্যাঁ, এই এখনও সন্ধ্যা হয়নি, কাজ করতে হবে, চলো, হ্যাঁ, এইটার জন্যই আর কি। এখনও রাত হয়নি, এখনও 1 ঘন্টা দিন আছে, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক। ওকে, সো প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য যাতে ডে টাইমটাকে ইউজ করা যায়, তার জন্য এই টাইমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল চায় বাগান টাইম বা বাগান টাইম ইন আসাম। আফটার ইন্ডিপেন্ডেন্স, আসাম along with the rest of India has been following IST for the past 66 years, এবং যদি বলো যে গত 66 ইয়ার্স ধরে আমরা আইএসটি টাইমটাকেই ফলো করে আসছি। ওকে, আসাম সহ বাকি সমস্ত জায়গাতেই চায় বাগান টাইম। ওকে, বেশ, এই পর্যন্তই আমি আজকে স্লাইড করতে পেরেছি। এখন তোমাদের লেখার পালা চলে এসছে। সো ইউ হ্যাভ টু রাইট নাও। সো 1 মিনিট তোমরা একটুখানি দেখে নাও তোমাদের স্ক্রিনশট কটা হলো, তার জন্য কটা পেজ রাখতে হবে, তারপর থেকে তোমরা নোট করতে শুরু করবে। এইখানে আমরা জিওগ্রাফির বেসিক্স কিছু নোটস নেব। ওকে, একবার দেখে নাও, প্রস্তুত হলে আমাকে বলো, তারপর আমি বলবো।
আচ্ছা এক কাজ করি, 1 মিনিট দাঁড়াও। আজকের লাইভ ক্লাসটি এটা এই পর্যন্তই থাক, হ্যাঁ। বাকি ভূগোলের যেটা রয়েছে এইটাকে আমি স্লাইড করে তোমাদের একটা রেকর্ডেড ক্লাস আজকে রাতেই দিয়ে দিই, ঠিক না? তাহলে ভালো হবে। বাকি পার্ট যেটা রয়েছে এই ফিজিক্যাল জিওগ্রাফির, মানে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিটা পড়তে হয়তো একটু অসুবিধা হচ্ছে, বাট ফিজিক্যাল জিওগ্রাফিটা আমাদের কাজে লাগবে, ওকে, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখার জন্য, সেন্সটাকে ক্লিয়ার রাখার জন্য। সো আজকে এই পর্যন্ত লাইভ ক্লাস থাক, বাকিটাকে আমি স্লাইড করে তোমাদের একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি রাতে, ঠিক আছে? ওকে, গুড নাইট।